ডার্লিং, লুকিং নাইস। হুম। মুচকি হাসে সুরেলা, তবে দরজা খোলার আওয়াজে বুকটা স্যাঁত করে ওঠে। সিটকারের নাগাল না পাওয়ে দরজা আটকাতে পারেনি, নিজেকে আবৃত করতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে সুরেলা। তখনই কানে বাজে চেনা পরিচিত ভরাট গলার সুর। শুকনো ঢোক গিলে সুরেলা লাল শাড়ি বুকে জড়িয়ে লাজুক নতমুখে দাঁড়ায়, হাত পা সহ সর্বাঙ্গ যেন কাঁপছে ঠকঠক করে। প্রকৃতির নিয়মে যা যার তাকে তার থেকে ঢেকে রাখা বৃথা ডার্লিং। ফুল ফুটলে মধু যে শুধু ভ্রমরেরই অধিকার। বলতে বলতে নওরিজ বড় বড় কদম ফেলে এগিয়ে আসে সুরেলার সম্মুখে, শাড়ি ছিনিয়ে ফুলরে ছুঁড়ে ফেলে। পকেটে দুহাত ঢুকিয়ে আপাদমস্তক আবারও চোখ বুলে খানিকটা ঝুঁকে আসে নওরিজ, ধীমান স্বরে বলে ওঠে। এত পিচ্ছি, তবু কি অসম্ভব আকর্ষণ তোর মাঝে, যেন নিষিদ্ধ কিছু ছুঁয়ে ফেলার তীব্র অভিলাষ। ভয় নেই ডার্লিং, আমার ভালোবাসার ছায়ায় শক্ত হাতের দখলে ধীরে ধীরে পরিপুষ্টিত হবি। ধীমান স্বরে বলে নওরিজ সোজা হয়ে দাঁড়ায়, ডান হাত বের করে সুরেলার উন্মুক্ত উদরের একাংশে চিমটি কাটে সজোরে। আর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ব্যাড লাক সুরেলা সালে। গম্ভীর মুখে বলে নওরিজ। সুরেলা চোখ মুখ খিচে রেখেছে, লজ্জায় তাকাতে পারছে না। ওদিকে লোকটা পেটে চিমটি কেটেছে তো ছাড়ছে না। সে কি করবে ভেবে পায় না, যার দরুন লাজে মরছে তারই বুকে আশ্রয় নিয়ে নিজেকে বাঁচিয়ে নেয়। ভাড়ায় আনা চেয়ার টেবিল গচ্ছিত করে ভ্যানে তুলে হাঁপ চালো স্নান সালেহ। ওঠানে গাছের সাথে টাঙ্গানো রশিতে ঝুলিয়ে রাখা গামছাটাই ঘমর্ত মুখ মুছে পিছনে ফিরতেই শাপলা দেখা মিলে। তার দিকে পানি ভর্তি গ্লাস বাড়িয়ে দিয়েছে, যে গ্লাসটা হাতে নেয়, পানি পান না করে শাপলার মাথায় ঢালে, খ্যাক করে বলে ওঠে। মেলায় হারিয়ে যাওয়া ইবলিশের নানি, দূর হ চোখের সামনে থেকে। রোজাদারে পানি দেশ ব্যাক কল সেরি, খালি চোপা ফুটাইবার পারস, ঘটে বুদ্ধিশুদ্ধি কিছুটি নাই। শাপলা ফোঁস ফোঁস করে যায়। শিন ভাই, এইটা কি করলা তুমি? সাত সকালে ভিজাই দিলা। তুমি তো রাইতেই শাওরি খাইলা না, তাহলে রোজাদার কেমনে হইলা? যাবি সামনে থেকে, নাকি গাল লাল করানোর শখ জাগছে? স্নানের ধমকে শাপলা ঠোঁট চোখা করে শ্বাস ফেলে। স্নান ভাইয়ের সাথে কথা বাড়ানো মানে সেদের ধমক খাওয়া। সে মুখ মুচড়ে ডান হাত পেতে বলে, জামু আগে আমার 4,000 টাকা দাও। তোর আবার কিসের টেহা? কুঞ্চিত কপালে শুধাই স্নান। শাপলা গোল গোল করে চাই, নেকি সুরে বলে। স্নান নিম্নাষ্ট অষ্টাধর ফুলিয়ে কাঁধ উঁচিয়ে অস্বীকার করে। শাপলার চোখ ছলছল করে ওঠে। কি বাটপার এই সিন ভাই, তার কতগুলো টাকা সব জলে গেল। সে আর কিছুই না বলে ধচং বচং করতে করতে চলে যাবে। সিনান পিছু ডাকে। সাপের খালা শাপলা, শোন সেরি। শাপলা শুনবে না, তবে উপেক্ষা করেও যেতে পারে না। গোমরা শুকনো মুখে এগিয়ে যায়। সিনান শার্টের পকেট থেকে 20 টাকার দুটো নোট শাপলার হাতে ধরিয়ে দিয়ে বলে, শেয়ালের কাছে মুরগি বগি দিবি না, আর শেয়াল মুরগি খুব যত্ন সহকারে রোস্ট বানায় আতরে খাইব, বুঝসনি? আমি শেয়াল, একটু ভালো আছি, তাই 4,000 দুইটা গোল্লা কাইটা এই 40 দিলাম। দোকান থেকে বাদাম কিন্না খাইস সবাই মিল্লা। কি হইল, নিবি না? না নিলে নাই। বউ আনমু সাইডটা, বুঝছস? বড় বউ রান্না করব, মেজো বউ ঘর দোর সাফ করব, সেজু বউ মা বাপের আর বিউটিফুল সেবা যত্ন করব, আর সোড্ডা আমার খেয়াল রাখবো 24 ঘন্টা। শাপলা খপ করে ছিনিয়ে নেয় টাকা। নাই মামার চেয়ে কানা মামা ঢের ভালো। টাকাটা ওনার গিটে শক্ত করে বেঁধে নিরাপদ দূরত্বে গিয়ে দাঁড়ায়। জিভ দেখিয়ে ভেঙে গলা চড়িয়ে বলে, তার সেরা শিন ভাই, তোমার কপালে বউ নাই। আই বুড়া থাকবা সারা জনম, দিলামেই ফু। সিনান মাছি তাড়ানোর ভঙ্গি করে হাতের 4 আঙ্গুল দেখিয়ে বলে, এখন ওই বুড়ি তুই এখনো ফুটস নাই? বিয়া তো শেষ, অহন পোটলা বাইন্দা রাস্তা মাপ, নাকি খুঁটি গারবার পরিকল্পনা আসস? আহ, বইরা শখ কত! মাইয়া গড়ি বাপে তো
থরে দেইকা সাপের 5 পা দেখব। যাস বিয়া করতে, ঠ্যাঙ্গানি জুটব, মাইয়া না। যেই না তার চেহারা, নাম রাখছে পিয়ারা। আয়ালি বেওলা লাঠি হাতে এগিয়ে আসতে আসতে বলে ওঠে। সিনান ভুরু কুটিতে ভাঁজ ফেলে বলে, বৃদ্ধার আগে না, পানের পিক ফেলে ফোকলা দাঁতে হাসে বলে, ও আমার সিনান পেতলা ঘুঘু, অমন কইরা কষ কেন? আর কয়দিনই বা বাসুম ক? পোলারা বউ চলপল নিয়া ঢাকায় খাইটটা মরতেছে। বাইতে একলা ভাল লাগে না? কয়টা দিন থাকতে চাইছিলুম, না রাখলে ক সত্যি চইলা যামু। যা অহনি যাবি, ওসব কুমিরের কান্দায় আমি সিন গলার মানুষ না। বুড়ি, তুই তোর বিটির মতোই ফন্দিবাস। সিনানের রসকসবিহীন গলায় বৃদ্ধা হে হে করে হাসল। এগিয়ে গিয়ে সিনানের পেটে লাঠি দিয়ে আলতো করে গুতা মেরে বলে, আগে তোর বিয়া দিমু, তারপর যামু। তার আগে না, এক্কেরে বুড়ার কসম। সিনান ভুর কুচকে বলে, বৃদ্ধা বুড়ি, অসুখ জামাই রেখা রংঢং মারাও, বুড়োরে কেডা দেখবো? মলিন হাসে। হুট করে চোখের কোটরে পানি জমেছে ক্ষীণকায়। তার আরেক বউ আছে, হেই দেখবনি। আমি বাপু আর পারম না হের গোমত ধুইতে। এত করে তাও নাম হয় না। বড়টাই জানের জান, কইলচা। সিনান বাঁকা চোখে চায়। বৃদ্ধার ঝুলে পড়া গাল টিপে দিয়ে চুকচুক শব্দ করে বলে, উলে লেলে, বুড়ির কি কষ্ট। বুড়ার উপর রাগ করে দেউলিয়া হয়েছে বুড়ি। সতীন রে সহ্য করবার পারিস না তো আইসিলি কেন সতীনের ঘরে? পেটের দায়ে আইসি ভাই। গরিব বাপে খাওন কাপড় দিতে পারতো না, তাই বিয়া দিছে। খাওন দাওন কাপড় তো পাইছি, সুখ পাইলাম না জীবনে। ভাই যারে আনবি, সুখ না দিলেও দুঃখ দিস না। আর হন, বউ সোহাগের জিনিস, আল্লাহ দেয়াই না আল্লাদ করবি, বুঝছস? বৃদ্ধা বলে ঠোঁট টিপে হাসে। সিনান পাত্তা দেয় না। গরুর চারিতে খড়কুটো আর পানি মিশিয়ে দেয়। বাছুর গরুর প্রশস্ত লালটে চুমু বসিয়ে বলে, বিউটিফুল, বেশি বেশি খাইয়া মোটা তাজা হও। সামনের বছর আমারে একখান আড়াইসা বাছুর দিও আইসা। বাছুর হাম্বা বুলি আউড়িয়ে সিনানের পেটে মুখ ঘুষে দিল। যেন লাজে রঙা বধূ মুখ লুকালো। ওদিকে কলপারে বালতি হাতে দণ্ডায়মান শাপলা খিলখিলিয়ে হেসে ওঠে। হাসতে হাসতে তার পেটে খিল এঁটে যাওয়ার উপক্রম। তাদের বিউটি ওরফে হাম্বা সিনভাইয়ের বাচ্চা দিব। তাও আয়রা বাছুর। গরু আর মানুষের বাচ্চা কেমন হইব ভাবতেই হেসে লুটুপুটি খাই শাপলা। সিনান ছোট ছোট চায়। বাড়ি ভর্তি মেহমানের সামনে গলা ফাটিয়ে ফ্যাক ফ্যাক করছে বেয়াদব। সে চাপা স্বরে ধমকে বলে, বেকুব সেরি, ভাইয়া মানুষ হাসবো মিটি মিটি, পাশের মানুষ অব্দি জানবো না। তা না পিচাসের রূপ নিছে, পুরো এলাকার মানুষ ডেবাইতাছে। থামবি না টানচর খাবি? শাপলার হাসি থামার নাম নেই। পানি ভর্তি বালতি নিয়ে যায়। পুরো বাড়িতে ঢোল পিটাই সিনান ভাই আর হাম্বার গাভীর বাচ্চাইব সামনের বছর। সিনানের ওসবে হেলদোল নেই। বৃদ্ধা এগিয়ে এসে সিনানের পাশে দাঁড়ায়। গরুর গা ধুয়ে ফিসফিসিয়ে বলে, এই শাপলা শরীরে কেমন লাগে? 4 হাত 1 করণ যায়। সিনান ভুর উঁচিয়ে যায়। খানিক হেসে বুড়ির দিকে ফিসফিসিয়ে সুরে বলে, মন্দ না বুড়ি, তয় কাইল্লা বামনের ঘরে খোদ চাঁদের নজর লাগছে। ব্রাহ্মণের কি আর দোষ? তোমার মতো কেয়ারলেস লোক প্রশাসনে আসে কিভাবে আমি ভেবেই পাই না। এই তোমাকে প্রমোশন কে দিয়েছে? আইজিপি সানাউল হক। এতেও কাহিনী আছে স্যার। প্রায়শই স্যার তার সুকন্যাকে ভার্সিটি থেকে আনা নেওয়ার দায়িত্ব দিয়ে থাকেন। মেয়েটার চোখে তো সর্ষে ফুল ফুটছিল। নিজ থেকে কফি ডেটের অফার করলো বলে মানা করতে পারলাম না। ব্যাস স্যার কোত্থেকে প্রমোশন লেটার হাতে ধরিয়ে বের করে দিলেন। রিজ, তুমি সব কিছু হালকাভাবে কেন নিচ্ছ? প্লিজ বি সিরিয়াস। এর আগেও একটা অপারেশনের আগে বশীভূত হয়ে 2টো শ্যুট করে মেরেছ। এখন 3টেকে কুপিয়ে হত্যা করলে।
ব্যাপারটা ওপর থেকে খতিয়ে দেখা হবে, এদিক সেদিক হলে সাসপেন্ড করতে পারে। নরিচ চেয়ারে পা এলিয়ে দেয়। পাশে দণ্ডায়মান র্যাবের কালো পোশাকধারী সাদমান নওরিচের পা ছাড়া ভাব দেখে চোখ রাঙায়। নওরিচ বলে, স্যার, আমি চাকরিচ্যুত হতে ভয় পাই না। আমার পরিবারের দিকে যে হাত বাড়াবে তার হাত সহ মাথা আলাদা করে দিব। আমি একা থাকলে ভিন্ন ব্যাপার ছিল, আমার পিচ্চি বোনটি সাথে ছিল। কর্নেল তাহের মিয়াজি কাছের টেবিলে হাত রেখে বলে, রিজ, বুঝতে পারছি। আচ্ছা ছাড়ো এসব। যে কাজে লেগেছ সেটা কত দূর? খুঁজে পেলে কিছু? আমি কাউকে পাঠাবো এনাদের কোম্পানি? নো নিড স্যার, আই এম এনাফ। তাহের মিয়াজি মৃদু হাসেন। শুনলাম বিয়ে করছো, নিমন্ত্রণ পাইনি কিন্তু। বাচ্চার আকিকায় আসবেন স্যার, ঘটা করে আয়োজন করব ইনশাল্লাহ। নওরিচ স্যালুট জানিয়ে প্রস্থান নেয় কামরা থেকে। কর্নেলের কপালে ভাঁজ পড়ে। বিয়ে করলো 24 ঘন্টাও গড়ালো না, বাচ্চার আকিকার দাওয়াত দিয়ে গেল। সে সাদমানের দিকে তাকায়, গম্ভীর মুখে বলে, কোম্পানি কমান্ডার আয়ুরকে পাঠাও ওখানে। চক্রটা বেশ বড়সড়, আর গ্রামের মানুষ বলে হালকাভাবে নেওয়া উচিত নয়, এরা আরও ডেঞ্জারাস। সাদমান সায় জানিয়ে সম্মান প্রদর্শন করে বেরিয়ে আসে কামরা থেকে। সোজা অফিস থেকে বেরিয়ে আসে, পাশে নওরিচকে খুঁজে বেড়ায়। দূরে রাস্তার ও পাশে এক দোকানের সামনে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। সে এগিয়ে যায় লম্বা লম্বা পা ফেলে। তোমার খুঁতখুঁতে স্বভাবের সাথে সিগারেটটা মানাচ্ছে না রিজ। এক সিগারেটের শালাকায় কতগুলো জীবাণু আছে ধারণা আছে তোমার? নওরিচ সাদমান ভাইয়ের কথায় নাক মুখ কুচকে ধোয়া ছাড়ে। সিগারেট বাড়িয়ে বলে, আমি সিগারেট খাই না, তবে মাঝে মধ্যে 2-1 টান দিই খালি খালি লাগলে। সাদমান নওরিচের হাত থেকে জ্বলন্ত সিগারেটের শলাকা নিয়ে শুকটান দিতে নিয়েও থেমে যায়। রমজান মাস চলছে কিনা জ্বলন্ত শলাকা পায়ের তলায় পিষে বলে, বউয়ের জন্য খালি খালি লাগছে, সঙ্গেই আনতে। নওরিচের মানসপটে বধূ বেশে থাকা এক কিশোরী কায়া ভাসে। মেয়েটা কি করছে এখন? নিশ্চয়ই তার বিরহে উদাসী চোখে প্রহর গুনছে। সে দোকান থেকে পানির বোতল নিয়ে পকেট থেকে টিস্যু বের করে। বোতলের গায়ে টিস্যু ঘষে উঁচু করে মুখে পানি নিয়ে কুলকুচি করে বলে, হাসপাতালে যাই, ডাক্তার কি ব্যান্ডেজ করলো, একটু পরপরই রক্তে ভিজে জুবু জুবু হচ্ছে। আপনি যাবেন? না রিজ, বাড়ি ফিরবো। রাতে রূপালীকে সঙ্গে করে যাব ইনশাল্লাহ। আর ব্যান্ডেজের দোষ নয়, ইউ নিড প্রপার বেড রেস্ট। অনেকটা ব্লাড লস হয়েছে। নওরিচ ছোট্ট করে সম্মতি জানিয়ে চুইনগাম মুখে পুরে গাড়িতে উঠে বসে। আম্মা, আমি এখন পচামে হয়ে গেছি। ওই লোকটা অনেক বাজেভাবে ছুঁয়েছে এখানে। শিও বুকের দিকে ইশারা করে বলে। রূপসা হু হু করে কেঁদে ওঠে। সামিনা বেগম কান্না ভুলে অবাক চোখে যায়। কি সব বলছে এসব রূপ? মেয়েটা ঘুমিয়েছিল, হঠাৎ চোখ খুলে কেঁদে ওঠে। তারপরে এসব পোলাপ বকে যাচ্ছে। রেবেকা বানু নওরিনও বিস্ময়ে হতবাক। নওরিন এগিয়ে এসে রূপসার শিওরে বসে বলে, এই পিচ্ছি, কী সব বলছিস? কে ছুঁয়েছে? কাঁদিস না তো তোতা পাখি, মাথায় টান লাগবে। কি হয়েছে আপুকে বল। রূপসা ঠোঁট উল্টিয়ে ফোপায় মৃদু স্বরে, ভাঙাচোরা গলায় থেমে থেমে বলে, ওই ডাকাতগুলোর একজন। সামিনা বেগম কথা বলার ভাষা হারিয়ে ফেলেন। চোখে মুখ আতঙ্কে রক্ত শূন্য, যেন এখনই হুঁশজ্ঞান হারিয়ে ফেলবেন। রেবেকা বানু কামরা দরজা বন্ধ করে এগিয়ে আসে, ফিসফিস শব্দে বলে, আস্তে কথা বলো। আর রূপাম্মা, কি করছে ওই ডাকাত? খারাপ কিছু করেনি তো তোমার সাথে? অনেক খারাপ কাজ করেছে, তাই তো রিজ ভাই ওকে জবাই করেছে। অবুঝ বোকা রূপসা ফ্যাস ফ্যাস স্বরে কেঁদে জানে তার অবুঝ কথার পিঠে কতটা ভয়াবহতা চুপটি করে ওত পেতে আছে বুঝতে পারে না। রেবেকা বানুর চোখে মুখে ভয়, সামিনা বেগম চোখে অন্ধকার দেখে। নওরিন রূপসার চোখের কান্নিস বেয়ে গড়িয়ে পড়া নোনা জল মুছে দেয়, কোমল গলায় শুধাই, কি খারাপ কাজ করেছে ওই ডাকাতটা? রূপসার জবাব দেওয়া হয় না। দরজা খটকানোর আওয়াজ। ভেতরে প্রবেশ করে নওরিচ মাহবুব খান। উদাস চিত্রে বেলকনি বেতের চেয়ারে বসে আছে সুরেলা। লম্বা আঁচল অবহেলায় মেঝেতে গড়াগড়ি খাচ্ছে, হাঁটুতে থুতনি ঠেকিয়ে নাক টানে সুরেলা।
আখি পল্লব ক্ষণে ক্ষণে আবেগে ভিজে যায়। শ্বশুরবাড়িতে আজ তার প্রথম দিন। তবে শ্বশুরবাড়ি ফাঁকা, কিছু কাজে লোক আর খালা শাশুড়ি ও তার মেয়ে আরিফা আপু। আরও কিছু মেহমান ছিল। সেহরির সময় আলাপ হয়েছিল সবার সাথে। বেলা গড়াতেই তারা বিদায় নিয়েছে। সুরেলার বাড়ির কথা মনে পড়ে তার ক্ষণিকের, নিজ বাড়ি যেখানে তার বড় হওয়া। আচ্ছা, সিন ভাই কি করছে এখন? তার কথা কি মনে পড়ছে? একটুও কি শূন্যতা অনুভব করছে না? শাপলা, শফিমা, ওরা কি তার কথা মনে করে এখনও কাঁদছে কি জানি। সুরেলা আঁচলে চোখ মুছে নাক ঝাড়ে। তবে খুঁতখুঁতা লোকটা থাকলে নিশ্চিত নাক সিকাই তুলে 1 কেজি জ্ঞান বিলাত। লোকটার কথা ভাবনায় আসতেই অভিমান জন্মাই মনে কোণে। ভাবে নতুন বউ কি কেউ ফেলে যায়? সাথে নিলে কি খুব ক্ষতি হতো? আশেপাশে সকলের কত গুঞ্জন। বউ তো আছে, তবে বর উধাও। শ্বশুরবাড়ি কেউ নেই। বাসর রাতও বরকে আটকে রাখতে পারল না। তিলকে তাল বানিয়ে মুক্তে বিক্রি করছে ঘরে ঘরে। খালা শাশুড়ির খোঁচা দিতে ভোলেনি, তাই তো ঘরে খিল এঁটে বসে আছে। ইস, ভুল হলো। তারই পোড়া কপাল, সিটকিনি উঁচুতে হওয়ায় নাগাল পায়নি, কোনো মতে চাপিয়ে এসেছে। দরজার কথা মনে আসতে দরজার খটকানোর আওয়াজ শোনা যায়। সুরেলা চটজলদি উঠে আসে। মাথায় আঁচল টেনে দরজা খুলে দেয়। রাহেলা বানু কপাল কুঁচকে বলে, বউ তো তোর দেখছি খুব নখরা। কি কইছি তোরে? খালি কইছিলাম একটা রাত জামাইরে আটকে রাখবার, পারছিস নাই? কিসের মাইয়া মানুষ তুই? এখানে খারাপ কি করছি বুঝা আমারে? এমন দেমাগ দিয়া চললে শাশুড়ির লগে 1 সেকেন্ডও পারবো না। রেবুরে তো চিনস না, আর রিজ বাবা মনে হয় না মায়ের বিরুদ্ধে কথা কইব। সুরেলা বিরক্ত হয় বটে, তবে মুখে হাসি ঝুলিয়ে বলে, তেমন না খালা আম্মা, কিছুই মনে করি নাই আমি। মাথাটা ধরছিল খুব, তাই এল্লা শুইছিলাম। রাহেলা বানু মুচকি হাসল, মুখ মুচড়ে বলে, বুঝিল বউ বুঝি, বরের লেগা মন আনচান করে। বিকেলে ফোন দিমুনে, কথা কইস রিজের লগে। অহন নিচে চল, তোর মায়ে আইছে। সুরেলার উদাসী চোখ উজ্জীবিত হয়। তবে খালার পরবর্তী কথাই অপমানে মুখ থমথমে হয়ে আসে। কিছু মনে নিস না বউ। বিয়ার পরদিনেই মাইয়ার শ্বশুরবাড়ি কোনো মায়ে আইছে? মানছি বাড়ির কাছে, তাই বইলাম মায়ের আশা লাগবো। আর কি মানুষ নাই? আচ্ছা চল তো। বলে রাহেলা বানু সুরেলার বাহু চেপে নিয়ে যায়। অপমানে চোখ বাঁধ মানে সুরেলার। খালা আম্মা, মাইয়া শ্বশুর বাড়িতে মেয়েদের আসতে নাই। রিফা আপুর বিয়া হইলে আপনি যাইবেন না দেখতে? সুরেলার কথায় থেমে যায় রাহেলা বানু বিস্ময়ের সাথে বলে, বউরে তুই দেখছিস? সাংঘাতিক। যামু না কেন? তাই দেখা ঢ্যাং ঢ্যাং কইরা পরদিনেই যামু নাকি? ওনারা দাওয়াত দিয়া সম্মান দিলে তবেই যামু। থেমে সুরেলার হাত ছেড়ে আগে আগে হাঁটতে হাঁটতে বলে, তোর বউ জীবনের সালাম। বউ শাশুড়ি খুব জম্ব বুঝলি। বেচারা রিজ বাবার জন্য কষ্ট আইতেছে। সুরেলা বাঁকা চোখে চাই খালার শাশুড়ির দিকে। নিচে নেমে অন্দরমহলের উঠোনে এসে দেখে তার মা, নানি, শাপলার দুটো মামাতো বোন আর এক চাচাতো ভাই এসেছে। ভাই আসেনি, তবে মনটা খারাপ হয় তার। এগিয়ে গিয়ে মায়ের সাথে কথা বলে বোনদের সাথে দুদণ্ড গালগপ্প করে। শান্তি বেগম শাপলাকে চিমটি কেটে ইশারা করে কিছু। শাপলা আমতা করে সুরেলাকে শুধায়, ও সুরাপা, দুলা ভাইরে দেখছি না, বাড়ি কাউরেই তো চোখে পড়ে না। সুরেলা ক্ষণপণ থম মেরে থাকে। দূরে পিড়িতে বসা রাহেলা বানুর দিকে তাকায় একবার। ভদ্রমহিলার সম্পূর্ণ মনোযোগ এখানে। সে মা নানির দিকে তাকিয়ে বলে, সবাই ঢাকায়। উনি সকালে উঠেই ঢাকা পথে রওনা হচ্ছে। রূপসা অসুস্থ না, আর ওনারও হাতে পিঠে সেলাই আছে। সকালে কই, রাইতেই গেছে। মিশা কথা কস কেন বউ? রাহেলা বানু হাতের তসবি টিপে টিপে হেসে বলে। সুরেলা দাঁতে দাঁত চাপে। এই খালা শাশুড়ির হাব ভাব বোঝা দেয়। আয়ালি বেগম যেন খ্যাক করে ওঠে। কি নাচ জামাই কাজটা কি ঠিক করলো? বিয়ার রাইতে বউরে থইয়া গেল। লোকে জানলে তো মাইয়াডার মুখে থু দিব। আর তুই মাগি জামাইরে আটকাই রাখবার পারস নাই? যাইতে দিলি কেন?
সুরেলা বিরক্ত বোধ করে। শান্ত বুঝদার গলায় বলে, নানি চুপ কর। ওনার ছোট বোন অসুস্থ আর উনি নিজেও অসুস্থ, ডাক্তার দেখান লাগতো, তাই গেছে। আয়ালি বেওয়া আরও কিছু বলবে, শান্তি বেগম থামিয়ে দেয়। মেয়ের শ্বশুরবাড়ি এটা, তার মা কি ভুলে গেছেন নাকি? তিনি প্রসঙ্গ পাল্টে সাংসারিক আলাপচারিতায় মেতে ওঠেন। বাগপটু রাহেলা বানু মিলে মিশে একাকার। শৈলা মা বোনেদের তার ঘরে নিয়ে আসে। সাদা দেওয়ালে ঘেরা অতি মাত্রায় পরিষ্কার পরিচ্ছন্ন এক কামরা। ঘরের প্রতিটি আসবাবপত্র পুরনো কিন্তু বড্ড শৌখিন আর পরিচ্ছন্ন। ধুলোবালির আস্তরণ তো দূরের জিনিস। সাদা চাদর, বিছানাটা টান টান বিছানে একবার গড়াগড়ি খায় শাপলা। তার দেখা দেখি সুরেলার বাদবাকি পিচ্ছিত ভাই বোনেরা একেবারে গরু খচা খচে দিল। সুরেলা কিছু বলে না, তবে ভদ্রলোক থাকলে নিশ্চয়ই মুখের দিকে তাকিয়ে থাকা যেত না। সুরেলা মা নানিকে টেনে বেলকনিতে নিয়ে যায়। ভাই আইলো না কি হামে? মেয়ের প্রশ্নে শান্তি বেগম নজর লুকায়, তবে আয়ালি বেওয়া চুপ থাকে না, বলেন, তোর ভাইয়ের যা ভাব বুবু, আর কি কমু। কয় বড়লোক বাড়িতে সিনের পাও পড়তো না। তোর বাপে তো কাল রাতেই ভাগছে। ভাইরে কত কইলাম বুইনটারে নিয়ে আয়, তুই না গেলে আর কেডা যাইব। তার সিরা চাইতা চাইতা ওঠে, আইলই না। তোর মা আর আমি আইলাম ওই ক্যাসেট গড়ে নিয়া। সুরেলার শান্ত চোখে চাই। প্রতিবারের মতো চোখ ভিজে না, আফসোস হয় শুধু, সাথে ভাইয়ের উপর সামান্য অভিমান। সে তো স্বীকার করলেই ভুল হয়েছে তার। পায়েও পড়ল, তবু এতটা রাগ। সে চুপ করে যায়। মানানির সাংসারিক উপদেশ বিরক্ত লাগে। উঠে গিয়ে আলমারি খুলে তার গহনার বাক্স থেকে একজোড়া দুল, যা মা দিয়েছিল তাকে, দুলজোড়া নিয়ে মায়ের হাতে ধরিয়ে বলে, শীঘ্রই সিন ভাইরে বিয়া করাবি, তাই না মা? এইটা তুই ভাইয়ের বউরে দিস। আমি ভাইয়ের দেয়া চুড়ি জোড়া রাখলাম সাথে। শান্তি বেগমের হাতের দিকে তাকায়। সিনের দেওয়া চিকন স্বর্ণের চুড়ি শুধু, অথচ শ্বশুরবাড়ি থেকে দুজোড়া মোটা বালা দেওয়া হয়েছিল। গাধা মেয়েটা পড়েনি। এই চুরি পরছু কেন? ওই মোটাবালা পরবি, বড়লোক বাড়ির বড় বউ তুই, রানীর বেশে থাকবি, বুঝছো? সুরেলা জবাব দেয় না। শান্তি বেগম দুলজোড়া আঁচলে গিটে বাঁধেন। মেয়ের তো আল্লাহর রহমতে অভাব হবে না, সে না হয় দুলজোড়া ছেলের বউরে দিবে। তিনি মেয়ের মাথায় হাত রেখে বলেন, অনেক অনেক সুখী হসুর, ব্যাগপত্তর গোছায় নে, তৈয়ার হ জলদি। আমি তোর খালা হাবির লগে কথা কইয়া আইসি। তোরা ইফতার কইরা যাইস নে মা, আমি যামু না। শান্তি বেগম অবাক গলায় শুধায়, কেন যাবি না? এমনিই যামু না, তোরা যা। সুরলার বিরস গলা। শান্তি বেগম মেয়ের অভিমান বুঝতে পারে। নরম গলায় মেয়েকে বুঝ দেওয়ার চেষ্টা করে যান। সুরেলা নীরব হয়ে বসে থাকে শুধু। ও পেয়ারি দামু, ভগবানের দোহাই লাগে, এসব থেকে দূরে থাকো। কি পুশ করলা? শকুন পুশ করলাম মনি। আহা কি শান্তি মাসিমণি, মনে হচ্ছে সব দুঃখ ছুমন্তর। সোফায় গা ছেড়ে সতেজ গলায় বলে দামিনী। শুভ্রাকে চিন্তিত দেখায়। দামিনী হেসে বলে, ভালোবাসা নামক বিষক্রিয়া নিঃশেষ মিনি। এই নীরব বিষ আর কতটুকুই বা ঘায়েল করবে বলো তো মাসিমণি? তুমি ধীরে ধীরে নেশা পানিতে ডুবে যাবে, তারপর মরবে নিশ্চিত। কিন্তু ছোট্ট শোভার কি হবে? দামিনী খিলখিল করে হেসে ওঠে। হাসতে হাসতেই বলে, কিছুই হবে না তার। সে জেনে গেছে মাসি, শীঘ্রই শুভাকে আমার কাছ থেকে ছিনিয়ে নেবে, আর আমি বাধা দিতে পারবো না। দামিনীর হাসি যেভাবে হুট করে উদয় হয়েছিল সেভাবে অস্ত্র যায়। শুভ্রা বিস্ময়ে বলে ওঠে, কেন? শোভা তোমার মেয়ে, 10 মাস তুমি গর্ভে ধারণ করেছ, আর উনি হুট করে এসেই নিয়ে যাবে আর তুমি দিবে? আমার ভবিষ্যৎ নেই মাসি, তবে আমি চাই আমার মেয়েটা সুস্থ একটি জীবন পাক, তাই তো এই গায়ে ফিরে আসা। শুভ্রা হতবাক, বলে কি দামু? দামিনী শুভ্রার বিস্ময়ে পেন্সিলে আঁকা মুখটা দেখে আবারও খিলখিলি হেসে ওঠে। তার হাসির ঝঙ্কার যেন নিশীতের হাতছানি। বহিরাগত লোকের আগমনে দামিনী হাসি থামিয়ে দেয়। দেহরক্ষীদের সাথে কিছু চেনা আর অচেনা মুখ। দামিনী প্যাথেডিন লেখা কাচের শিশি ও সিরিঞ্জ আলগোছে লুকিয়ে মুচকি হাসল। ওঠে শুভ্রাকে ইশারা করে বলে, শুভ্রা জল পানির ব্যবস্থা করে গিয়ে, আর আপনারা বসুন।
গ্রামের সাধারণ যুবক সাগর ফাহাদ সৌরভ সহ শুটবুট পরা শহুরে গোছের যুবক বসে পড়ে সোফায়। সৌরভ ঘাড় ফিরিয়ে পেছনে দণ্ডায়মন বন্ধুর দিকে তাকিয়ে ভুরু কুচকে বলে, তোরে নতুন করে ইনভাইটেশন দিতে হবে নাকি সিন? আয় বস। দাঁড়াইয়া ঠকছি, জলদি কাজ শেষ কর, আমার তাড়া আছে। চালো তারা দেখিয়ে বলে, সে তো আসতে চাইছিল না। এই নাচনে ওয়ালের দৌড় গোড়াই বন্ধুরা জোর করে টেনে আনলো। দামিনী স্মিত হেসে স্নানের দিকে তাকায় কম বেশি চেনে চ্যাংড়া ছেলেটাকে। সে কিছু না বলে সুপ্রাকে জলপানি আনার জন্য তাড়া দেয়। সিনান দাঁতে দাঁত চেপে সৌরভের উদ্দেশ্যে বলে, ঘটে ঘিলু নেই, রমজান মাস চলে। ইসরে একদম ভুলে গেছি। রাগ করছো কেন? এই মাসি জল খাবার এনো না তো? দামিনী হাঁক ছেড়ে বলে, মিষ্টি করে হাসলো। সিনানের মেজাজ বিগড়ে যায় জিভ লক লক করে কিছু শুনিয়ে দেওয়ার জন্য। তুমি মারাচ্ছে নিহেত, মেয়ে মানুষ নইলে দুখা লাগিয়ে তবে ক্ষান্ত হতো। সৌরভ গলা খাকারি দিয়ে দামিনীর উদ্দেশ্যে বলে, আসলে দামুদি একটা প্রস্তাব নিয়ে এসেছি, 2 মিনিট সময় হবে তোমার? দামিনীর কপালে ভাঁজ পড়ে। কিসের প্রস্তাব নিয়ে এলো ছেলেপেলেরা? উল্টাপাল্টা কিছু বলে চটি খুলে পিটিয়ে খেকিয়ে দিবে। আচ্ছা বলো। সৌরভ হাসে অল্প। পাশে বসা সুটবুটে বনেদি যুবককে দেখি বলে, ওনার নাম আঙ্গুর হক, সরকারি কর্মকর্তাদের একজন। তুমি হয়তো জানো, বর্তমানে মাদকের বিস্তার ঘরে ঘরে এসে পৌঁছেছে। কদিন আগে এক দুধের শিশু কুরবান হলো বাবার আনা মাদক, হিরোইন এবং ফেনসিডল খেয়ে। ভাবতে পারো আমাদের এই ছোট্ট সরোজপুরের ভবিষ্যতে কী ঘটবে? স্কুলের ছেলেরা শখের বসে বাজে বন্ধুর পাল্লায় পড়ে এসবে জড়িয়ে পড়ছে। তাই উনি মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাবগুলো জনসাধারণের মাঝে তুলে ধরতে চাইছেন। দামিনী শুকনো গলায় কেসে ওঠে। মায়ের কাছে নানা বাড়ির গল্প শোনানো হচ্ছে। সে বিনুনি নেড়েছে বলে, খুবই পণ্যর কাজ, কিন্তু এখানে আমি কি করতে পারি? সৌরভ আঙ্গুল হক নামাই লোকটার দিকে তাকায়। ভদ্রলোক চোখের রোদ চশমা খুলে রাখে। ভদ্রসুলভ হেসে ভদ্র গলায় বলে, বলছি মিস দামিনী, আমি সরকারের পক্ষ থেকে এসেছি গ্রামের মানুষকে মাদকের ব্যাপারে সচেতন করার জন্য। গ্রামের সহজ সরল মানুষ টাকার লোভে না বুঝে কারো প্রচলনায় এভাবে জড়িয়ে পড়ছে, কিন্তু এসবের ভয়াবহতা সম্পর্কে তারা অবগত নয়। এসব মাদক শুরুর শরীর, মন, মস্তিষ্ক, পরিবার, এমনকি পুরো সমাজকে অচল করে দিতে সক্ষম। তাই সরসপুর সহ আশেপাশের কয়েক গ্রামের মুরব্বী শিক্ষিত বর্গদের আলোচনা সাপেক্ষে একটা যাত্রাপালার আয়োজন করা হবে, যার মূল লক্ষ্য একটা ছোট্ট মেসেজ গ্রামের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া। আপনি নাচ গান করেন বিভিন্ন যাত্রাপালায়, সুনামও শুনেছি বেশ। প্যারি দামক এক নামে চিনে সকলে। আপনি যদি আমাদের যাত্রাপালায় অভিনেত্রী হিসাবে যোগ দেন, দর্শক জমবে খুব। দেখুন, পজিটিভলি ভাববেন, আমার কথায় কিছু মনে করবেন না। আপনি পর্যাপ্ত পরিমাণে পারিশ্রমিক পাবেন। দামিনী হাসে। চোর ঢোক পিটিয়ে গ্রামবাসীকে এহলান শোনাবে যে চুরি করা মহাপাপ। খুবই ভালো উদ্যোগ, তবে আমি অপারগ বাপু, ওসবে মেলা রিস্ক আছে। আমি বাপু ঝামেলায় নাই, আপনারা আসতে পারেন। আপনার সেফটি আমাদের দায়িত্ব, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন মিস। আঙ্গুর হোক শান্ত সুরে বলে ওঠে। দামিনী খেয়াল করে লোকটাকে। ভদ্রলোক দেখতে বেশ সুটাম দেহে, কোথাও মেয়েদের ছিটেফোঁটা নেই। সে কথার ভঙ্গিও বেশ গোছালো। সে রাজি হবে, তবে শপিল ভাই জানলে খবর করে দিবে। তাই আবারও মিষ্টি এসে বাহানা দেখিয়ে নাকচ করে দেয়। সিনান চালেও গম্ভীর মুখে সবটাই অবলোকন করছিল। দামিনী নাকচে মুখ মুচায়। এমনটা হবে জানা তার, তাই রসকেও গলায় শেষ চাল চালে। দামিনী চকিত দৃষ্টিতে তাকায় সিনান সালেহের দিকে। চেয়ারম্যান বাড়িতে হবে। হাসপাতালের বিছানায় নিথর পড়ে রূপসা। চঞ্চলা মনটা আজ শান্ত। কিছুই ভালো লাগছে না তার। মন চাইছে এই বদ্ধ কামরা হতে ছুটে বেরিয়ে যেতে, তার চিরচেনা সেই গায়ের মেঠো পথ ধরে হাঁটতে। বাড়ি বিক্রি করা মিষ্টি মিষ্টি নয় মটকা সম্পাপড়ি খাওয়ার ইচ্ছে জাগে। বদরুল দাদার দোকানের বার্মিশ আচার খেতে মন চাইছে। ময়নামের বানানো জলপের আচার, ইস! মহি কাকার ঠেলাগাড়িতে উঠে দড়িয়ার শান্ত চেহারা দেখার শখ জাগে প্রচুর। আচ্ছা, সঙ্গে কে থাকবে? তার সখী দল? না না, ওরা না, অন্য কেউ। কিরে পিচ্ছি, কি খবর? রূপসা দরজার দিকে তাকায়।
রিজ ভাইকে দেখে অভিমানী মুখ সরিয়ে বলে, তোমার সাথে কথা নেই রিজ ভাই, আমি তোমাকে কত হেল্প করেছি আর তুমি আমাকে ছাড়াই বিয়ে করে আনলে। নরিজ দরজা চাপিয়ে এগিয়ে আসে, চেয়ার টেনে রূপসা শিউরে বসে ফিসফিস করে বলে,